এদিকে গতকাল সচিবালয়ে আগুন লাগার ঘটনায় ফেঁসে যাচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর জুমার পরেই ফাঁস হলো ভয়ানক তথ্য। আগুন লাগার ঘটনায় গ্রেপ্তার হয়েছে ৩ জন পুলিশ অফিসার। এদিকে বাংলাদেশের সকল পুলিশকে হুমকি দিল সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। সচিবালয়ের আগুনের ঘটনাটা একদম কেবলই ঘটেছে, আপনারা জানেন। গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা যেটা থাকেন, মূলত এটার আইন এটার সাথে জনতার হাতে ধরা খেলে পুলিশের এক এসআই। যেই ভিডিওটা আছে আপনাদেরকে, যে ভিডিওটা আমি দেখানোর চেষ্টা করব, এই ভিডিও থেকে প্রমাণ হয়ে যায় যে এই আগুন গোয়েন্দা সংস্থার লোকরা নাকি একটি রাজনৈতিক দল গঠনের জন্য বিভিন্ন জায়গায় তারা কাজ করছে। সচিবালয়ে আগুন লাগার ঘটনা নিয়ে এবার চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে। এইমাত্র ধরা খেয়েছেন পুলিশ। দর্শক, দেশ প্রবাস দূরে কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। দর্শক, এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট একটি সংবাদ সারা বাংলাদেশে ভাইরাল হয়েছে। সেটি হলো গতকাল সচিবালয়ে আগুন দেওয়ার কাহিনী সবাই জানেন, এবং আসিফ এবং নাহিদের যে কার্যালয়, সেই কার্যালয়ের দুটি কিন্তু ভবনের দুই মাথায় কিন্তু মাঝখানে এবং দুই সাইডে আগুন না লেগে দুইজনের কার্যালয়ে আগুন লাগাটা বাংলাদেশের মানুষ সঠিকভাবে নেয়নি। কিন্তু এটার একটা সুষ্ঠু তদন্ত হয়েছে রাতে, এবং জুমার পরপরই তার প্রতিবেদন ভাইরাল হয়েছে এবং জমা দিয়েছে। সেখানে পুলিশ নাকি আগুন দেওয়ার ঘটনায় জড়ো হয়েছে। এখন মানুষ বলতেছে যে শেখ হাসিনা বাংলাদেশে থাকতেও পুলিশ দ্বারা অত্যাচার, নির্মম করুণ কাহিনী ঘটিয়েছে, এবং শেখ হাসিনা বিদায়ের পরেও পুলিশকে টাকা দিয়ে লেলিয়ে এসব কাজ করাচ্ছে। দর্শক, চলুন আমরা এই বিষয়ে বিস্তারিত প্রতিবেদন তথ্যগুলো জেনে আসি। আশা করি সঙ্গেই থাকবেন। কারা কারা এর সাথে জড়িত, কে কে এর ইন্ধনদাতা হিসেবে আছে, আমরা এই ভিডিওর মাধ্যমে শিওর হয়ে যাব। তাই সঙ্গে আপনাদের কাছে রিকোয়েস্ট, সবাই একটা করে লাইক দিবেন, আপনাদের মতামত তুলে ধরবেন। তো দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন। চলুন আমরা বিস্তারিত দেখে আসি। তখন এই জায়গাটা ছিল, এই বরাবর এই জায়গাটা ছিল। তো আমি আসার 15 থেকে 20 মিনিট পরে আর কি দেখি ওই গাড়িটা ওখানে তারা কাজের জন্য মানে প্রসেসিং করতেছে। তো এই একটা বিষয়, তাদের দুর্বলতা হয়তো বা থাকতে পারে। এই বিষয় নিয়ে আমি বলবো না, এই কারণে বলবো না কারণ আমি তো ওই বিষয় নিয়ে কাজ করি না। তো তাদের হয়তো দুর্বলতার কারণে তাদের কাজটা শুরু করতে দেরি হয়েছে। আর আমি আসার পরে যেটা শুনতে পেরেছি, এখানে 18টা ইউনিট কাজ করছে। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এখানে 18টা ইউনিটের বাদবাকি জি, আমি এখন তাদেরকে জিজ্ঞাসা করিনি। আমি যখন আসছি আমি তখন শুনছি আপনার 16টা, এরপরে শুনছি হচ্ছে 18টা। তো এখন পর্যন্ত আপনি যেদিকে মানে যদি এই যে আপনার যে জায়গাটা কালো দেখতেছেন, এই জায়গাটা যদি আপনারা এসে দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, আমি এসে দেখতেছি ওইদিকে আগুনের ললিহান শিখা চলছে। ইভেন তার 8 থেকে 10 মিনিট অথবা 20 মিনিট পরে পূর্ব দিকে পুরো আগুনের ললিহান শিখা চলতেছিল। এটা আমার স্বচক্ষে আমি যেটা দেখছি আমি সেটা বলতেছি। আর যদি আপনারা জিজ্ঞাসা করেন যে আসলে আগুনটা কি মানে সুপরিকল্পিত কিনা, যদি এরকম কোনো ধরনের আপনাদের প্রশ্ন থাকে, সেই ক্ষেত্রে আমি বলবো হচ্ছে এটা আপনারা সুনিশ্চিত, এটা হচ্ছে শুধু পরিকল্পনা বলবো না, এটা বলাটা ভুল হবে, এটা হচ্ছে সুপরিকল্পিত। কারণ আপনি আগুনটা যদি নিচতলায় লাগতো তাহলে আপনি একটা বুঝ দিতে পারতেন যে হয়তো বা কোনো সিকিউরিটি গার্ডের কারণে বা কোনো ব্যক্তির কারণে এরকমটা হতে পারে, বা 2 তলায় লাগলে সেটাও আপনি বুঝ দিতে পারেন। কিন্তু আগুন 1 তলায় লাগলো না, নিচতলায় লাগলো না, 2 তলায় লাগলো না, 3 তলায় লাগলো না, 4 তলায় লাগলো না, আগুন গিয়ে লাগলো 6 তলায়। এটা কি মানে আপনারা যদি আমার জায়গায় থাকতেন তাহলে কি ভাবতেন? আর যেহেতু এত বড় একটা জায়গা, সব থেকে দুঃখজনক বিষয় হচ্ছে যে যেই জায়গা থেকে পুরো বাংলাদেশকে লিড দিচ্ছি আমরা, বা আমাদের সরকাররা যেই জায়গা থেকে পুরো বাংলাদেশকে লিড দিচ্ছে, সেই জায়গায় আগুন লাগার পরে আগুন নিভানোর মতো কোনো সিস্টেম তারা এখন পর্যন্ত আজ অবধি করেনি। এটা সব থেকে বড়, আমি মনে করবো যে এটা আমাদের হচ্ছে ব্যর্থতা। ইভেন গতকালকে আমি একটা কথা আমার জায়গা থেকে স্পষ্ট ভাষায় আমি বলে দিচ্ছি, গতকালকে যে সচিবরা এবং যারা এখানে দায়িত্বরত ছিল, গতকালকে যারা অফিস করে চলে গেছে, প্রত্যেকজনকে আইনের আওতায় আনতে হবে। প্রত্যেকজনকে জিজ্ঞাসাবাদের জন্য আইনের আওতায় যদি না আনে, তাহলে আমরা আবার জুলাইয়ের আন্দোলন যেভাবে রাস্তায় সক্রিয় হয়ে গেছিলাম, আবারও আমরা কিন্তু এখনও রাস্তা থেকে যাইনি, আমরা এখনও কিন্তু রাস্তায় আছি বিধায় কিন্তু খবরটা শোনার সঙ্গে সঙ্গে চলে আসছি এখানে। আমি আমার জায়গা থেকে যতটুকু জানতে পেরেছি সেটা হচ্ছে, এটা আমাদের আসিফ ভাই যে আছেন, আসিফ মাহমুদ ভুইয়া ভাই, এবং নাহিদ ভাইয়ের মন্ত্রণালয়টা পুড়ে গেছে, এইদিকে আমরা দেখতে পাচ্ছি। কিন্তু ওইদিকে পিছনে আসলে কতদূর পড়ছে এটা তো আমিও বলতে পারছি না, আপনারাও পাচ্ছেন না। যদি ওইদিকে এরপরেই নাকি আছে হচ্ছে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টার মন্ত্রণালয়, যদি এটা পুড়ে থাকে তাহলে তো স্বরাষ্ট্র উপদেষ্টার কপাল খুলে গেছে আমি মনে করব। কারণ হচ্ছে আমরা আপনার বিডিআর বিদ্রোহ নিয়ে আমরা অলরেডি কাজ শুরু করে দিয়েছি। এরপরে শাপলা চত্বরের যে গুম খুন হত্যা আছে, যেই ভিডিওটা আছে আপনাদেরকে, যে ভিডিওটা আমি দেখানোর চেষ্টা করব, এই ভিডিও থেকে প্রমাণ হয়ে যায় যে এই আগুন উদ্দেশ্যকৃতভাবে, ইচ্ছাকৃতভাবে আগুন দেওয়া হয়েছে। সাধারণত যখন আগুন লাগে তখন সেই আগুনটা এক জায়গা থেকে লেগে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে, কিন্তু একসাথে আসিফের ফ্লোরে এবং নাহিদের ফ্লোরে 2 জায়গায় একসাথে আগুন যদি মানে শর্ট সার্কিট থেকেও লাগে, সেটা একসাথে 2 রুমে লাগা সম্ভব নয়। আপনাদেরকে একটু আমি দেখাই।
এইটা হচ্ছে নাহিদের ফ্লোর, এই যে দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে আসিফের ফ্লোর। এই যে এটা ক্যামেরায় হয়তো বোঝা যাচ্ছে যে মানে খুবই অল্প জায়গা, কিন্তু এটা মেলা দূর, মিনিমাম 100-200 মিটার। এই যে দেখেন, এটা নাহিদের, আর এইটা হচ্ছে আসিফের, এটা হচ্ছে নাহিদের ফ্লোর। এখন কথা হচ্ছে যে একই সময়ে দুই জায়গায়, ভিন্ন ভিন্ন জায়গায় একই সাথে আগুন লাগলো। প্রত্যেকে ফেসবুক লাইভ থেকে শেয়ার করে দিবেন, এবং দুইটা ফ্লোর পুরে ছাই হয়ে গেল, আসিফের এবং নাহিদের ফ্লোর। সরকারে তো উপদেষ্টা অনেক আছে, কিন্তু এই তরুণ প্রতিনিধি যে দুজন আছে, বিশেষ করে আসিফ এবং নাহিদ, এরাই টার্গেটের শিকার। কারণ এই আসিফ নাহিদ হচ্ছে 24-এর অভ্যুত্থানের মহানায়ক, 24-এর অভ্যুত্থানের হিরো হচ্ছে আসিফ এবং নাহিদ, যার কারণে এই আসিফ এবং এই নাহিদকে বারবার টার্গেট করা হয়। দেখেন এই যে ছবি দেখছেন, এটা হচ্ছে আসিফ এবং নাহিদের ফ্লোরের অবস্থা। এই হচ্ছে আসিফ এবং নাহিদের ফ্লোরের বর্তমান কন্ডিশন। আর আগুনের ব্যাখ্যাটা আপনাদের দিলামই, দেখেন দূরে আগুনটা লাগছে, দুইটা আগুন দুই জায়গায় লাগছে, এবং আসিফ এবং নাহিদের অফিস পুরে ছাই হয়ে গেছে। দেখুন, নাহিদ হচ্ছে এই অভ্যুত্থানের মহানায়ক, এই অভ্যুত্থানের সবচেয়ে বড় হিরো হচ্ছে নাহিদ এবং আসিফ, যারা উপদেষ্টা মণ্ডলীতে আছে। এবং এই অভ্যুত্থানকে ব্যর্থ করে দেওয়ার জন্য, এই সরকারকে ব্যর্থ করতে পারলে, যদি আসিফ এবং নাহিদকে ব্যর্থ করে যায়, সরকার ব্যর্থ হবে, অভ্যুত্থান ব্যর্থ হবে। আবারও ফ্যাসিবাদী দোসর আওয়ামী যারা আছে তারা ব্যাক করতে পারবে। আমি সরকারের একটু সমালোচনা করি, একটু আসিফ নাহিদদের সমালোচনা করি। আসিফ নাহিদরা এখন পর্যন্ত এই যে সচিবালয় আছে, এদের প্রথম ভুলটা কোথায় জানেন? আসিফ নাহিদদের প্রথম ভুলটা কোথায় জানেন? এই সরকারের প্রথম ভুলটা, গণঅভ্যুত্থান সরকারের, এরা 5ই আগস্ট হাসিনার পতনের পরে 8ই আগস্ট যখন হচ্ছে শপথ নিল, এই শপথটা এরা যেই শহীদ মিনার থেকে এক দফার ঘোষণা হলো ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ, ফ্যাসিস্ট হাসিনার পতন, সেই শহীদ মিনারে শপথ না নিয়ে এরা গিয়ে ফ্যাসিস্ট যে হাসিনা আছে, হাসিনার দোষক, হাসিনার বসাই দেওয়া যে রাষ্ট্রপতি, সেই রাষ্ট্রপতির অধীনে গিয়ে বঙ্গভবনে গিয়ে শপথ নিয়ে এই সরকার সবচেয়ে বড় জীবনের সবচেয়ে বড় ভুলটা করছে। যার সচিবালয়ের আগুনের ঘটনাটা একদম কেবলই ঘটেছে, আপনারা জানেন। সো এটার ব্যাপারে ডিটেলসটা আমরা এখনো পাইনি, এটা পেলে আমরা বলবো। বাট গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা, যেটা আমি অলরেডি বললাম, যে বিভিন্ন কেপিআই এর নিরাপত্তার বিষয়টি অবশ্যই আমাদের দায়িত্বভুক্ত, এবং এটার বিষয়ে আমরা আজকে না, এটা অনেক আগে থেকে, আমরা যখন থেকে সেনাবাহিনী মোতায়েন হয়েছে তখন থেকে আমরা প্রত্যেকটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং এইসব কেপিআইয়ের সাথে সংশ্লিষ্ট যারা আছেন প্রত্যেকের সাথে সমন্বয় করে প্রত্যেকটা হুমকি পর্যালোচনা করা হয়, এবং সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়। যেটা বললাম, বিষয়টা খুবই সাম্প্রতিক। সো এটার ইনভেস্টিগেশনটা হবে, ইনভেস্টিগেশনটা হলে আমরা বলতে পারবো আসলে এটার পিছনের অগ্নিকাণ্ডের পিছনে কারণটা কি ছিল, এটা কি অ্যাক্সিডেন্ট নাকি কেউ করেছে। আমাদের সচিবালয়ের নিকটে আমাদের সেনাবাহিনীর দুর্নীতি লুটপাটের শ্বেতপত্র প্রকাশ করতে বলেছিল। এই শ্বেতপত্র প্রকাশ করতে গেলেই তো এই সচিবালয়ের সেই কাগজগুলো থাকবে। বাংলাদেশের সবচেয়ে বেশি দুর্নীতিবাজ ছিল ওবায়দুল কাদের। আমি আপনাদেরকে বলেছি বারবার যে আমাদের জাইকা জাপানের একটি উন্নয়নমূলক সংস্থা এবং বাংলাদেশ আর্মি, তারা 20% বাড়িয়ে এই পদ্মা সেতুতে বাজেট বরাদ্দ করেছিল 8,983 কোটি টাকা। সেইখানে এই ওবায়দুল কাদের এবং খুনি হাসিনার সরকার আপনার 70,000 কোটি টাকা খরচ করেছে। এমনকি যেদিন উদ্বোধন হয়েছে সেই দিন 9 কোটি টাকার ভাসমান টয়লেট করেছে। আমি বলেছিলাম আক্ষেপ করে যে এই ভাসমান টয়লেট কেন, এখানে কি আমাশার রোগীরা এসেছিল? তাই এত দুর্নীতি ওবায়দুল কাদের করেছে। তার মন্ত্রণালয় হচ্ছে সেতু মন্ত্রণালয়, এবং অন্য অন্য মন্ত্রণালয় সুযোগ করে এই কাগজপত্র, ডকুমেন্টস, প্রমাণ আদি, এই শ্বেতপত্র প্রকাশ হইলে যাতে কিছু না থাকে তাদের এইগুলো ধ্বংস করার জন্য এই সচিবালয় আগুন, এবং এই আগুন দিয়ে তাদের প্রমাণ লোপাট করতে চাচ্ছে, শেষ করতে চাচ্ছে। এইটা হচ্ছে স্পষ্ট, এবং এইটা কোনোভাবে এমনি লাগেনি। কারণ 3টা স্থানে আগুন দিয়েছে, 3টা স্থানে আগুন লাগে না ভাই। এই জন্য আগুনটা গ্যাপ দিয়ে দিয়েছে, এবং তারা চেয়েছিল যে কাগজপত্র সব পুড়ে ফেলতে, সময় পাইলে অন্য অন্য ভবনগুলোতেও লাগাইতো। তাই আমি স্পষ্টভাবে বলতে চাই যে এই খুনি হাসিনার এই দুর্নীতি লুটপাটের যে দলিলপত্র আছে, প্রমাণ আছে, এই ওবায়দুল কাদের বা অন্য অন্য মন্ত্রী যারা ছিলেন তাদের আছে। তারা এটা পরিকল্পিতভাবে তাদের দোসর দিয়ে, তাদের অবৈধ টাকা দিয়ে অনেককে নিয়োগ করে এই আগুন ধরিয়েছে, অগ্নিকাণ্ড ধরিয়েছে। আমরা মনে করি যে কোনো কমিশন না, একেবারে অ্যাকশন প্রোগ্রাম। এই অ্যাকশন প্রোগ্রামে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং যারা আছে, আমি আপনাদেরকে আগেও বলেছি যে বাংলাদেশের গোয়েন্দা বিভাগ, আর্মি, বিজিবি, পুলিশ সকলেই খুব চৌকস। কারণ এই দেশ থেকে অনেক দেশ ট্রেনিং নিয়ে যায়, কিন্তু এই চৌকস হলেও যদি সেখানে আওয়ামী লীগের প্রতাত্তা থাকে তাইলে তো সে কার্যক্রম করবে না। এখানে তারা যদি চায়, এই প্রশাসন যদি চায়, এবং তারা চ্যালেঞ্জ বলবে তো 7 ঘন্টার মধ্যে এগুলো দিতে হবে, তোমরা যদি না দাও মনে করবো তোমরা স্বৈরাচার, ফ্যাসিস্ট, খুনি হাসিনার সাথে তোমাদের আতাত আছে। তাই আমাদের যাচাই বাছাই করে এই কাজটা যদি করতে পারে তাহলে আর আগুন না এবং কোনো অপকর্ম হবে না। ইতিমধ্যে আপনারা দেখেছেন ষড়যন্ত্রের পর ষড়যন্ত্র এই আওয়ামী লীগ করেই যাচ্ছে, এক একটার পর এক একটা সিরিয়ালে। ভারতকে তারা একেবারে
তাদের পেটের মধ্যে নিয়েছে। সেই ভারতের লোক বিরক্ত হয়ে গেছে খুনি হাসিনার জন্য, যে খুনি হাসিনা এই সমস্ত ভারতকে ব্যবহার করে বাংলাদেশের ক্ষতি করতে চায়, উস্কানি দিতে চায়। সেই শুভেন্দ্র অধিকারী, কখনো এই ময়ূক রঞ্জন সাংবাদিক, এরপর আরেকজনের মিঠুন, তারা বলতেছে। আমার কাছে মনে হচ্ছে যে আমার একটা সেপুদার কথা, যখন এই ওবায়দুল কাদের উল্টাপাল্টা কথা বলতো, তখন বলতো যে এর কোনো আত্মীয় স্বজন নাই, এর একটু পাগলা গারোতে নেওয়া যায় না, খরচ আমি দেবো। তা আমার মনে হচ্ছে ওই ভারতের ময়ূক রঞ্জন, শুভেন্দ্র অধিকারী এবং মিঠুন চক্রবর্তী এগো যদি একটু পাগলা গারোতে ভারতে কেউ নেয়, নিয়ে সেপুদার সাথে যোগাযোগ করলে সেপুদা তাদেরকে এই টাকা পয়সার ব্যবস্থা করবে। এইটাই আসলে হওয়া উচিত। অথচ ভারতবর্ষ ম্যাক্সিমাম মানুষ খেপে গেছে যে তারা আজকে বাংলাদেশের সাথে সম্পর্কের অবনতি করতেছে শেখ হাসিনার জন্য, এবং এই খুনি হাসিনা সেখানেও গাই দিয়ে শান্তি নেই। অর্থাৎ আপনি যতই যা বলেন, অনেক সময় আমরা শুনেছি যে বিরাট এক ডেক দুধ, এর মধ্যে নাকি এক ফোঁটা চেনা পড়লেই শেষ। ওই চেনা হচ্ছে শেখ হাসিনা। এই চেনা ওই দেশে গেছে, ওই দেশকেও নষ্ট করতেছে, আর আমাদের দেশে তো লাগিয়ে আছে। ধন্যবাদ। এই গণহত্যাকারী আপনি কি মনে করেন যে কোথাও গিয়ে নিস্তার থাকবে? যারা আপনাদের সাংবাদিকদের কথায় 20 লক্ষ কোটি টাকা পাচার করেছে, এটা যদি আপনাদের হিসাবে হয় তা অলিখিতভাবে আরও অনেক টাকা পাচার করেছে, সেই তাদের অবৈধ টাকা আছে। যতক্ষণ পর্যন্ত তাদের আইনের আওতায় না আনা যাবে, ততক্ষণ পর্যন্ত তারা এরকম কাজ করেই থাকবে। আমি মনে করি আজকে এই সচিবালয়ের যে আগুন লেগেছে, আপনারা স্পষ্ট দেখেছেন যে 2টা জায়গায় লাগে। 2টা জায়গায় কখন লাগে? পরিকল্পিতভাবেই লাগায়। আরও 2-4টা জায়গায় লাগাইতে পারলে সুবিধা হতো। তাই আমরা মনে করতেছি যে এই সরকারের প্রথম কাজ ছিল 7 দিনের মধ্যে এই যতগুলো আওয়ামী লীগের দুঃশাসনের প্রতাত্মা ছিল তাদেরকে বেছে বেছে, তাদেরকে যারা অপরাধী তাদের আইনের আওতায় আনা, যারা চাকরিতে অনেক সুযোগ সুবিধা করেছে, অনেক কিছু অপরাধ করেছে, তাদেরকে ছাঁটাই করা অথবা তাদেরকে কর্নার করে রাখা সাময়িকভাবে, সেইগুলো করতে পারেনি। বরঞ্চ আমরা দেখেছি যে এখন পর্যন্ত ওই আওয়ামী দুঃশাসনে যারা কোটি 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 টাকা দুর্নীতি করেছে আমলারা, তারাই টাকা পয়সা কাউকে না কাউকে ভাগ করে তারা বিভিন্ন জায়গায় প্রমোশন নিচ্ছে, অবস্থান নিচ্ছে, কারণ তাদের কাছে টাকা আছে। তারা মনে করেন 20 কোটি 30 কোটি টাকা দিয়েও এই ধরনের কর্মকাণ্ড করেছে। কেন করেছে? তারা যদি সাসপেন্ড হয়, তাদের থেকে চাকরি থেকে যদি বাদ দেওয়া হয়, তার পরিবারে হ্যাঁ প্রতিপন্ন হবে। দরকার কি? টাকা যেহেতু আছে, টাকা করবে কি? আপনারা দেখেছিলেন যে একজন অবসরপ্রাপ্ত সচিবের বাসা থেকে কত কোটি টাকা, বস্তা কোটি টাকা পেয়েছে। তাই আজকের এই ষড়যন্ত্র, এবং এটা একেবারে খুনি হাসিনা এবং ভারতের পরিকল্পিত ষড়যন্ত্র ইত্যাদি। আপনি ইতিমধ্যে দেখেছেন যে ভারত ছোট ছোট ইস্যুকে কেন্দ্র করে নিয়মিত বাংলাদেশের উপরে কিভাবে খড়ক নামানো যায়, বাংলাদেশে কিভাবে অরাজকতা সৃষ্টি করা যায়, সেই জন্য তারা কিন্তু অপকর্ম করেই গেছে। এই জন্য আপনারা দেখেছেন যে আব্দুল হাই কানু, তিনি একজন মুক্তিযোদ্ধা, এটা ঠিক, কিন্তু আগে তো অপরাধী হলে অপরাধীর বিচার হবে, কিন্তু প্রথমে তো মুক্তিযোদ্ধা ধরা যাবে না। এই খুনি হাসিনা বলেছিল যে দেলোয়ার হোসেন সাঈদীর বিচার আলেম হিসেবে হচ্ছে না, এটা হচ্ছে সে অপরাধী হিসাবে। এরপরে আপনারা আরও অনেকগুলো এরকম দেখেছেন। তাই অপরাধী যদি হিসেবে হয়, ওই মুক্তিযোদ্ধা তিনি একজন খুনি, তিনি ফাঁসির কাস্টের আসামি ছিল। তার ছেলে বিপ্লবকে নিয়ে ওখানে সন্ত্রাসী বাহিনী করেছে। সে ওখানে আপনার ঘর উঠে গেলে চাঁদা দিতে হবে, বিদেশ থেকে আসতে গেলে কয়দিন থাকতে হবে, তাকে টাকা দিতে হবে। এমনকি আওয়ামী লীগের যারা মাথা যারা দিয়ে উঠেছিল আওয়ামী লীগের সময়, তাদেরকেও হত্যা করেছে। সোহাগ নামে একটা যুবলীগ ছেলেকে হত্যা করেছে। এমনকি রোজার দিনে কিছু লোক ইফতার পার্টি করবে একটা স্কুলে, করতে দিবে না, সেখানে সে ফুটবল খেলা শুরু করে দিয়েছে এবং বলছে ফুটবল খেলা চলবে। এরকম ওখানে ওনার মুক্তিযোদ্ধা কমান্ডার একজন, তাকে উনি পানিতে তাকে লাঞ্ছিত করছে 2 বার শারীরিকভাবে। আর একজন ব্যাংকার, ওনার নামই নাম আব্দুল হাই মজুমদার, তাকে পানিতে নামাইয়া ঘন্টার পর ঘন্টা শাস্তি দিয়েছে। এরকম একজন সন্ত্রাসী, এরকম একজন খুনি, এরকম একজন মনে করেন দখলবাজ, চাঁদাবাজ, তাকে নিয়ে আজকে ভারতে খুব মায়াকান্না দেখাচ্ছে মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা। আরে ভাই, এই মুক্তিযোদ্ধাকে কিন্তু আওয়ামী লীগও মেরেছিল, তখন তো কেউ বলে নাই। এবং অনেক মুক্তিযোদ্ধারা জরিন ভাতা পায় নাই, তাদের নাম কেটে দিছে, তখন তো কেউ কিছু বলে নাই। আমার কথা হচ্ছে যে অপরাধীকে আগে অপরাধী হিসেবে চিহ্নিত করতে হবে। আজকে বাংলাদেশে যে সমস্ত লোকজন অপরাধ করেছিল, তাদের যদি সেটা করা হতো, তাহলে আজকে আগুন লাগতো না। আমি মনে করি আপনারা জিজ্ঞাসা করেছেন অনেকে যে এই গোয়েন্দা বিভাগ এরা কি আসলে এখানে যথার্থ আছে কিনা। আমি মনে করি বাংলাদেশের গোয়েন্দা বিভাগ, সেনা এবং সকল বাহিনী তারা খুবই চৌকস এবং তারা খুবই দক্ষ এবং সবকিছু চাইলে তারা 24 ঘন্টার মধ্যে সকল আসামি। দর্শক সকলকে দেশ বার্তা সংবাদে স্বাগতম। দর্শক, খবরের শিরোনাম হচ্ছে আমাদের সব শেষ হয়ে গিয়েছে, সব পুরে ছারকার হয়ে গিয়েছে, আমাদের সব শেষ হয়ে গিয়েছে, বলছেন সচিবালয়ে গিয়ে উপদেষ্টা আসিফ মাহমুদ। তো দর্শক শ্রোতা, ইতিমধ্যে গতকাল রাত থেকেই পুরো আগুনে ধাউ ধাউ করে জ্বলছিল বাংলাদেশের প্রাণকেন্দ্র, বাংলাদেশের আশা আকাঙ্ক্ষার নির্ভরতার একেবারে সর্বশেষ ঠিকানা
সচিবালয় এলাকা। তো দর্শক শ্রোতা, প্রায় 6.5 ঘন্টা জ্বলছিল সচিবালয়ে ধাউ ধাউ করে আগুন। প্রায় 19টি ফায়ার সার্ভিসের ইউনিট এসে প্রায় 6.5 ঘন্টার বেশি কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনতে পেরেছে। তো দর্শক শ্রোতা, দেখেন খবরের শিরোনাম কি? শিরোনাম হচ্ছে আমাদের সব শেষ হয়ে গিয়েছে। সচিবালয়ে ঘুরে মন্তব্য করলেন উপদেষ্টা আসিফ মাহমুদ। পুরো ঘটনাতে সব চাঞ্চল্যকর তথ্য রয়েছে। কি বলছে, কি আগুন জ্বালানো মন্তব্য করেছেন আসিফ মাহমুদ এবং কিভাবে কি হয়েছে, সর্বশেষ আপডেট কি, নথি পোড়া হয়েছে, কিভাবে কি শেষ হয়ে গিয়েছে, সব তথ্য জানতে পুরো ভিডিওর সঙ্গে থাকেন। তো দর্শক শ্রোতা, দেখেন কি বলছে। আগুনে পুড়ে ছাই হয়ে যাওয়া সচিবালয় নিজ মন্ত্রণালয়ের অফিস পরিদর্শনে বিমর্ষ অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। তিনি বলেন, আমাদের সব শেষ হয়ে গিয়েছে। বৃহস্পতিবার 26শে ডিসেম্বর ঘটনাস্থল পরিদর্শনকালে তিনি এ মন্তব্য করেন। এ সময় তাকে সান্ত্বনা দেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার এম সাকওয়াত হোসেন। নীলফামারী থেকে ঢাকায় ফিরে, অর্থাৎ তিনি নীলফামারী চলে গিয়েছিলেন। খবর বলা হচ্ছে নীলফামারী থেকে ঢাকায় ফিরে দুপুর 12:30টার দিকে সচিবালয়ে যান আসিফ মাহমুদ। তখন তার সঙ্গে ছিলেন শ্রম ও কর্মসংস্থান এবং নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার এম সাকওয়াত হোসেন, পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দ রেজওয়ানা হাসান। বুধবার দিবাগত রাতে যখন সচিবালয়ে আগুন লাগে, তখন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া ছিলেন নীলফামারীতে। আগুনের খবর শুনে সফর সংক্ষিপ্ত করে ফিরে আসেন ঢাকায়। এরপর খবরে বলা হচ্ছে, যেখানে আগুন লেগেছে এই ভবনের 6 তলায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। তাদেরকে সব ফাইল পুড়ে যাওয়ার কথা জানান শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের কর্মকর্তারা। অর্থাৎ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছে সব ফাইল একেবারে জ্বলে ছারখার হয়ে ছাই হয়ে গিয়েছে। এরপর বলা হচ্ছে, মাঝখানের সিঁড়ি দিয়ে উপরে উঠতে গেলে দেখা গেছে 5 তলা পর্যন্ত আগুনে কোনো ক্ষতি হয়নি। 7ম তলায় স্থানীয় সরকার বিভাগ ও পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ। 8ম তলায় রয়েছে স্থানীয় সরকার বিভাগের কিছু অংশ এবং ডাক ও টেলিযোগাযোগ বিভাগের কিছু অংশ। এ ভবনের 9 তলায় রয়েছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ। এ 4টি তলা পুরো পুড়ে ছাই ছাই হয়ে গিয়েছে। অর্থাৎ খবরে বলা হচ্ছে এই 4টি তলা পুরো পুড়ে গিয়েছে। প্রতিটি কক্ষে সবকিছু পুড়ে ছাই ছাই হয়ে গিয়েছে। কোথাও কোথাও দেয়ালের অংশ খসে পড়ছে, সিঁড়ি ধসে পড়ছে বলে জানা গিয়েছে। ছড়িয়ে ছিটিয়ে রয়েছে পোড়া ধ্বংসস্তূপ। আগুন নিবানোর পর পুরো ভবনটি ঘিরে রেখেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গুরুত্বপূর্ণ ব্যক্তি ছাড়া কাউকে এখনো সচিবালয়ের ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। পুড়ে যাওয়া অংশ থেকে বিভিন্ন আলামত সংরক্ষণ করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সচিবালয়ের ভিতরে টহল দিচ্ছেন অতিরিক্ত সেনাবাহিনীর সদস্যরা। ব্যাপক সেনাবাহিনী এবং বিজিবি মোতায়েন করা। দর্শক, দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, এতক্ষণ শুনছিলেন খুবই গুরুত্বপূর্ণ আলোচনা, সমালোচনা এবং গুরুত্বপূর্ণ কিছু তথ্য। দর্শক, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এর জন্য, গুরুত্ব সহকারে থাকার জন্য। দর্শক, এর সাথে ধন্যবাদ জানাই আজকের আমাদের ভিডিওর অনারদের এবং আলোচকবৃন্দদের। দর্শক, এখন এই বিষয়ে আপনার মতামত কি? সর্বশেষ আপডেটটা আপনারা জেনেই গেলেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী আপডেটগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে।